আলাপচারিতায় আমাদের আজকের ছোট গল্প সন্ন্যাসীতলার উপকথা। রচয়িতা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক। ওনার জন্ম 9 মার্চ 1941 খ্রিস্টাব্দ। উনি 3রা মার্চ 2023 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য খ্যাত হয়ে আছেন। তার সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। তাহলে আমি শুরু করছি সন্ন্যাসীতলার উপকথা। বর্ধমান জেলার জামালপুর ব্লকে হরগোবিন্দপুর নামে একটি গ্রাম আছে। সেই গ্রামের সাহানাদের বাড়ির একটি ছেলে নাম বিশ্বনাথ সারা রাত খেতে ফসল পাহারা দিয়ে কাক ভোরে বাড়ি ফিরছিল। গ্রামের প্রান্তে সন্ন্যাসীতলার কাছে এসে থমকে দাঁড়ালো সে। চারিদিক তখনও আধো অন্ধকারে ঢাকা। আকাশের তারার আলো তখনও ম্লান হয়নি। সন্ন্যাসীতলার বিশাল অশ্বত্থ গাছের নিচে ও কে দাঁড়িয়ে আছে? বিশ্বনাথ আর নাই গিয়ে ভালো করে লক্ষ্য করতে লাগলো তাকে। কিছুক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ সে দেখতে পেল এক দীর্ঘ দেহ জটাজুটোধারী সন্ন্যাসী এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন হয়ে গেল বিশ্বনাথ। এই সন্ন্যাসীতলার নামে অনেক ঘটনা উপকথার মতন ছড়িয়ে আছে এই অঞ্চলে। কেউ কেউ বলেন অনেকদিন আগে এক সন্ন্যাসী নাকি কোথা থেকে এসে এই গাছতলায় ধুনি জ্বালিয়ে বসেছিলেন। তার ছিল দারুণ অলৌকিক ক্ষমতা। তিনি যোগ বলে দেহ থেকে দেহান্তরে যেতে পারতেন। একবার এইভাবে দেহ চালনা করতে গিয়ে আর তিনি নিজ দেহে ফিরে আসতে পারেননি। ক্রমে দেহটিতে পছন্দ হলে তার চেলাচামুন্ডরা সেই দেহটিকে এই অশ্বত্থ তলেই সমাধিস্থ করেন। সেই থেকে মাঝে মধ্যে তিথি নক্ষত্রের অবস্থান বিশেষে তার আত্মা নাকি এই স্থানে ঘোরাফেরা করে। কিংবদন্তি সেই ঘটনার কথা মনে পড়তেই বিশ্বনাথের শরীরে শিহরণ খেলে গেল। তার মনে হলো ছুটে পালাসে এখান থেকে, কিন্তু না, মাটি যেন তার পা দুটোকে চুম্বকের মতন ধরে রইল। ধাতব মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। সন্ন্যাসী অগ্নির দৃষ্টিতে চেয়ে রইলেন বিশ্বনাথের চোখের দিকে। সে কি দারুণ চাহনি তার! সে চোখের দিকে তাকিয়ে বিশ্বনাথ চোখের পাতা ফেলতে পারল না। সন্ন্যাসী এবার হাত ছানি দিয়ে ডাকলেন ওকে। বিশ্বনাথ ভয়ে এক পা করে এগিয়ে গেল। বাড়ির লোকরা সকালে ঘুম থেকে উঠে যখন বিশ্বনাথকে দেখতে পেল না, তখন ভাবল নিশ্চয়ই সে মাঠে কোনো কাজে আটকে গেছে। কিন্তু ক্রমশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করতে লাগলো সবাই। তাই তো, কোথায় গেল ছেলেটা? দাদারা বললেন, হ্যাঁ যাবে আর কোথায়, দেখা হয়তো কারোর সঙ্গে আড্ডা দিচ্ছে। মা বললেন, তাই কি হয়, বেলা 10টা বাজতে চললো, ছেলেটা শুধু মুখে রয়েছে, এতক্ষণ কি আড্ডা দেবে? বৌদিরা বলল, না না, ব্যাপারটা তো সহজ নয়, সবাই একটু খোঁজ খবর নাও। দাদা আর কি করে, প্রথম প্রথম বিষয়টা গুরুত্ব না দিলেও এখন তাদের মনেও খটকা লাগছে। সত্যিই তো, গেল কোথায় ছেলেটা? সব ভাইরা মিলে তখন মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথায় কে? ওর খোঁজ পাওয়া গেল না কোথাও। সারা গ্রামে একটা চাঞ্চল্য পড়ে গেল। ওর সব বন্ধুদের ডাকা হলো। তারা বলল, না, ও তো এখানে আসেনি। তাছাড়া গতকাল ওর সঙ্গে অনেক রাত পর্যন্ত ক্লাব ঘরে আড্ডা দিয়েছে তারা। ও যে দূরে কোথাও যাবে বা ঘর থেকে পালাবে এমন কোনো আভাস পায় না ওর কথায়। এবার তো সত্যি চিন্তার পালা শুরু হলো। কান্না রোল উঠল বাড়িতে। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবার বাড়িতেই খোঁজ নেওয়া হলো। মামার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, সব জায়গা থেকে উত্তর এলো না, বিশ্বনাথ তো আসেনি। পুলিশে খবর দেওয়া হলো, কিছুতেই কিছু হলো না। জয়লেন্দ্র ছেলেটা একেবারে উধাও হয়ে গেল। দিনের পর দিন কেটে যায়। বিশ্বনাথকে ফিরে পাবার আশা ছেড়েই দিলেন সবাই। মাস 6 পরের কথা। একদিন দুপুরে সুড়েকাল্লার বনমালী হালদার এসে চমকে দিলেন সকলকে। বনমালীর বয়স 70-এর কাছাকাছি। ওর মেয়ের বাড়ি হরগোবিন্দপুরে। মেয়েকে দেখতে এসেছিলেন। অমনি সাহানাদের বাড়ি একটু ঘুরে গেলেন। বিশ্বনাথের বড়দা দাওয়ায় বসে কথা বলছিলেন বনমালীর সঙ্গে। বনমালী বললেন, কেমন আছো গো বাবা? তা আপনার আশীর্বাদে ভালো আছি খুড়ো। আপনার শরীর ভালো তো? না বাবা, বাতের ব্যথায় বড় কষ্ট পাচ্ছি। তা বাবা একটা কথা, কিছু মনে করো না জানো।
তোমার ছোট ভাইয়ের ব্যাপারে আমি খুব দুঃখ পেয়েছি, এরকমটা আমি আশা করিনি। বিশ্বনাথের বরদার কি বলবেন, হারানো ভাইয়ের প্রসঙ্গ উঠতেই মুখটা ম্লান হয়ে উঠল। বনমালী তখনও বলে চললেন, কাল গ্রামের হাটে গিয়েছিলাম, সেখানে দেখলাম তোমার ভাই একটা কামার শালা ধরে বসে মুড়ি চিবোচ্ছে। তা তোমাদের কথা জিজ্ঞেস করুন তাকে, কিন্তু ছেলেটা এমনই বকে গেছে যে আমার কথার কোনো উত্তর দেওয়ার দরকারই মনে করলো না, শুধু একবার আমার মুখের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। সত্যি বলতে কি খুব দুঃখ পেলাম মনে, এমন ব্যবহার আজ পর্যন্ত কেউ করেনি আমার সঙ্গে। আরে শুনেই তো লাফিয়ে উঠলেন বরদা। বলেন কি খুড়ো, ঠিক দেখেছেন আপনি? ঠিক না তো কি বেঠিক? তোমার ভাই বিশ্বনাথ, তাকে আমি চিনবো না তো কে চিনবে? বরদা কপাল চাপড়ে বললেন, হায় হায়, তাকে যখন দেখতেই পেলেন তখন চেপে ধরবেন তো তাকে। ধরবো কেন? সে কি আপনি জানেন না? আজ 6 মাসে নিখোঁজ। আমরা সন্দেহ করছি তার মাথার গোলমাল হয়েছে। বহু জায়গায় লোক লাগিয়েছি, বহু চেষ্টা করছি, কিন্তু কোনো হদিসই পাচ্ছি না তার। খুড়োকে সব কথা বলা হলো। শুনে তিনি বললেন, দেখো দেখি কাণ্ড, আমি আর কিচ্ছু জানি না। সেই গেল বছর পুজোর সময় এসেছিলাম আর আসছি, মাঝে একবার কিছুদিনের জন্য জগন্নাথ দর্শনে গিয়েছিলাম। তা বাবা, এক কাজ করো তোমরা, এখনই গ্রামে চলে যাও। আমার মনে হচ্ছে ওখানেই কাছাকাছি কোথাও তাকে পেয়ে যাবে। বিশ্বনাথের 2-1 বন্ধু বান্ধব নিয়ে দাদারা সঙ্গে সঙ্গে ছুটল জৌগ্রামে। কিন্তু কোথায় কে? জৌগ্রামে হাটতলায় কামারশালাও রয়েছে দেখা গেল, কিন্তু বিশ্বনাথ নেই। কামারশালায় খোঁজ করতে ওরা বলল, হাটের ভিড়ে কে কোথায় এলে আর কে কোথায় গেল কে লক্ষ্য করেছে বলুন। তবে আপনারা যেরকম বর্ণনা দিচ্ছেন ওই রকম চেহারা একটা ছেলেকে কাল এখানে বসে মুড়ি খেতে দেখেছি বটে। ঠিক আছে, ফের যদি কখনো এদিকে আসে তো ধরে রাখবো। আপনাদের ঠিকানাটা দিয়ে যান তো। ওদের কাছে ঠিকানা দিয়ে গোটা জৌগ্রাম তোলপাড় করে, এমনকি আশেপাশের গ্রামেও খোঁজ নিয়ে যখন বিশ্বনাথের কোনো হদিসই পাওয়া গেল না, তখন ব্যর্থ হয়ে ফিরে এলো সকলে। পর থেকে প্রায় ওর মুখ থেকে শোনা যেতে লাগলো বিশ্বনাথের কথা। কেউ বলল তাকে মোশাগ্রাম দেখা গেছে, কেউ বলল সদরঘাটে আমাদের খেয়া পার হচ্ছে, কেউ বলল আরে আমি তো বড়শুল হাটে ঘুরতে গেছি। এ অবশ্য ভিন গায়ের লোকেদের কথা, কিন্তু যাকেই বলা হয়, দেখলেন যখন ধরলেন না কেন, তখন উত্তর দেয়, ও মা, কি করে জানবো নিখোঁজ হয়েছে? শুধু কবেকার কথা। আমরা ভাবলাম বুঝি এতদিনে ঘরে ফিরে এসেছে, তাই আর পিছনে ছুটিনি। এইভাবেই দিন যায়। একদিন বিশ্বনাথের মা পুকুরঘাটে স্নান করে ঘরের দিকে ফিরছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পেলেন গ্রামের আঁকা বাঁকা পথে ধরে টলতে টলতে ছেঁড়া জামা প্যান্ট পরা একটি শীর্ণকায় ছেলে মাঠের দিকে যাচ্ছে। মা ছেলেকে চিনতে পারবেন না তো কে পারবে? সঙ্গে সঙ্গে তিনি ছুটলেন তার পিছনে পিছনে, চিৎকার করে ডাকলেন, বিশ্বনাথ, বিশ্বনাথ, বিশ্বনাথ। সত্যি সে বিশ্বনাথ। আপন খেয়ালে ঘুরতে ঘুরতে সে যে কখন নিজের গ্রামে চলে এসেছে তা সে নিজেই জানে না, কিন্তু মায়ের ডাকেও সে সাড়া না দিয়ে সমানে ঘাড় হেঁট করে টলতে টলতে গিয়ে চলল। মা ছুটে এসে জাপটে ধরলেন তাকে। বিশ্বনাথ একবার ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকালো, তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মায়ের বুকে। মায়ের ডাকাডাকি চেঁচামেচিতে, ওই কে কোথায় আছো? এসো দেখো, বিশ্বনাথ এসেছে। কি হয়েছে দেখবে, এসো তোমরা, এসো গো। সবাই হৈ হৈ করে ছুটে এলো। তারপর সবাই মিলে ধরাধরি করে বাড়ি নিয়ে গেল বিশ্বনাথকে। সেবা শুশ্রূষার পর জ্ঞান ফিরল তার। বরদা পাশের গ্রাম থেকে এক গণিনকে ডেকে নিয়ে এলেন। গণিন এসে ঝাড়ফুঁক করলেন। 2-1 দিন পরে সম্পূর্ণ প্রকৃতিস্থ ও সুস্থ হয়ে বিশ্বনাথ সেদিনের শেষ রাতে সেই ঘটনার কথা সকলে খুলে বলল। সে বলল, সন্ন্যাসী তলার সেই সন্ন্যাসী যিনি বহুদিন আগে দেহ রক্ষা করেছেন, তিনি সেদিন আমাকে স্থানান্তরে নিয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী কি যে অভিপ্রায় ছিল তা কিছুই বুঝতে পারিনি। তাছাড়া এই কমাস আমি কেমন যেন মোহ আচ্ছন্ন ছিলাম। ও কোথা থেকে এসেছে, কি করছি, কিছুই বুঝতে পারিনি। শুধু দিনের বেলায় যেখানে সেখানে ঘুরে বেড়াতো সন্ন্যাসী, আর সন্ধে হলেই দেখতে পেতুম অন্ধকারে জটাধারী মুখ। সন্ন্যাসী আমাকে হাত ছানি দিয়ে ডাকতেন, আমি এগিয়ে যেতাম। উনি অনেক কিছু খেতে দিতেন, আমি খেতাম। তারপর সারা রাত সন্ন্যাসী আমার কাছে থেকে ভোরবেলা চলে যেতেন। যাওয়ার সময় কোনো কোনো দিন বলতেন,
আমার শেষ কাজটা আমি তোকে দিয়ে করাবো বিশ্বনাথ। এইভাবে আমি এখানে ওখানে ঘুরতাম, আমি বুঝতেই পারিনি আমি কোথায় যাচ্ছি। বা কে জানে, সন্ন্যাসী ঠাকুর নিজেই হয়তো দয়া করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়েছেন। বিশ্বনাথের মুখে সব কথা শোনার পরে ওর বাড়ির লোকেরা বড় বড় টোলের পণ্ডিতদের ডাকিয়ে এনে সন্ন্যাসী তলায় অনেক শান্তি সস্তায়ন করালেন। সেই থেকে এখনো বছরের বিশেষ দিনে ওই সন্ন্যাসী তলায় খুব ঘটা করে সন্ন্যাসী ঠাকুরের পুজো দেওয়া হয়।